আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর ছোট গল্প দেখছিলাম। এর আগের দুইটা লেকচারে আমরা ওয়ালিউল্লাহর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেছি। বিশেষত কোন বাস্তবতায় ৪৩-এর মন্বন্তর অনিবার্য হয়ে উঠেছিল, কারা দুর্ভিক্ষে শিকার হয়েছিল এবং এই দুর্ভিক্ষের নিয়ন্ত্রক কারা ছিল সেগুলো দেখেছি। আজকে নয়নচেরা গল্পটি দেখব। নয়নচেরা গল্পগ্রন্থটি ১৯৪৫ খ্রিস্টাব্দের মার্চ মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়। এই গ্রন্থটিতে ৮টি গল্প স্থান পেয়েছে। নয়নচেরা গল্পগ্রন্থের প্রথম গল্পের নাম নয়নচেরা। এই গল্পটি সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। নয়নচেরার পটভূমিটা দুর্ভিক্ষের, ৫০-এর মন্বন্তরের। ভিক্ষা দেওয়ারও লোক নেই। অনাহারে, মৃত্যু ভয়ে খাদ্যশূন্য গ্রাম থেকে অসংখ্য মানুষ পালিয়ে এসেছে শহরে। সে মিছিলে শরিক হয়েছে আমু ও ভুতুনে। নয়নচেরা গল্পের দুর্ভিক্ষের বাস্তব ঘটনাক্রম লেখকের কাছে তাৎপর্য পায়নি, বরং দুর্ভিক্ষের প্রতিক্রিয়া সমগ্র মানবজীবন ও অস্তিত্বকে কতটা আলোড়িত, শিহরিত ও বিপন্ন করে তুলতে পারে তারই একটি আখ্যান তুলে ধরেছেন এই গল্পে। সমকালীন পটভূমিতে তরুণ লেখক ওয়ালিউল্লাহর হৃদয়ে রক্তক্ষরণে ফুটে উঠেছে নয়নচেরা গল্পে। যুদ্ধ মন্বন্তর যে শুধু ক্ষুধা বাড়িয়ে দেয় তা নয়, লুটে পুটে নেয় আবাল্য স্মৃতি বিজড়িত ভিটে মাটিটাকেও। ভিটে ছাড়া ঘর ছাড়া মানুষের সব কিছু কেড়ে নেয়। ভিটে ছাড়া ঘর ছাড়া মানুষের সব কিছু কেড়ে নিয়ে তাকে হাতে ভিখারি করে তোলে। চেয়ে চিনতে উদরপূর্তি যেখানে একমাত্র চাহিদা বলে গণ্য হয়, সেখানে ওয়ালিউল্লাহ শুরু করেন এভাবে: ঘনায়মান কালো রাতে জনশূন্য প্রশস্ত রাস্তাটাকে ময়ূরাক্ষী নদী বলে কল্পনা করতে বেশ লাগে। ময়ূরাক্ষী ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড, তোমরা দেখতে পাচ্ছ এটা ঝাড়খণ্ড এবং এটা পশ্চিমবঙ্গ, এই দুই রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত একটা নদী। মৌখিক পরীক্ষার জন্য একটু বিষয়গুলো দেখিয়ে রেখো, কাজে লাগতে পারে। কিন্তু মনের চরে যখন ঘুমের বন্যা আসে তখন মনে হয় ওটা সত্যি ময়ূরাক্ষী। রাতের নিস্তব্ধতায় তার কালো স্রোত কলকল করে। দূরে আধারে ঢাকা তীররেখা নজরে পড়ে একটু একটু। মধ্যচলে ভাসন্ত জেলে ডিঙিগুলোর বিন্দু বিন্দু লালচে আলো ঘন আধারেও সর্বংসহা আসার মতো মৃদু মৃদু জলে। উপমা দিচ্ছে জেলেদের নৌকোগুলোর যে বাতি আলো, উপমার মাধ্যমে সেটা তুলে ধরেছেন। তবে ঘুমের স্রোত সরে গেলে মনের চর শুষ্কতায় হাসে। ময়ূরাক্ষী? কোথায় ময়ূরাক্ষী? এখানে তো কেমন ঝাপসা গরম। যে হাওয়া নদীর বুক বেয়ে ভেসে আসে, সে হাওয়া কি কখনো অত গরম হতে পারে? নদীর বুক থেকে যে হাওয়া ভেসে আসে সে হাওয়া শীতল হাওয়া। আর শহরের যে পরিবেশ, যেহেতু গাছ নেই, ঘাস নেই, এ কারণে সে পরিবেশটা গুমট, ভাবসা গরম। ঝাপসার পরিবর্তে ভাবসা হলে ভালো হতো। আমরা এই গল্পে দেখব শহর এবং গ্রামের পারস্পরিক তুলনার মধ্য দিয়ে গল্প এগিয়ে যাচ্ছে। নয়নচেরার সর্বজ্ঞ লেখকের প্রেক্ষণ বিন্দু থেকে কাহিনী বর্ণনা করেছেন লেখক। উপস্থাপন ভঙ্গিতে বৈচিত্র্য সৃষ্টির প্রয়োজনে কখনো কখনো সর্বজ্ঞ দৃষ্টিকোণের পরিবর্তে ঘটনা অন্তর্গত চরিত্রের সংলাপ জুড়ে দিয়েছেন। আবার কখনো ব্যবহার করেছেন উত্তম পুরুষের বর্ণনাভঙ্গি। উত্তম পুরুষের বর্ণনাভঙ্গির উদাহরণ আমরা একটু পরে দেখব। ফুটপাতে ওরা সব এলিয়ে পড়ে রয়েছে, সরানো খড় যেন। উৎপ্রেক্ষা অলঙ্কারের ব্যবহার। দুর্ভিক্ষ তাড়িত মানুষের বাস্তবতা বোঝানোর জন্য লেখক উৎপ্রেক্ষা অলঙ্কার ব্যবহার করেছেন। খড়ের মতোই শুকনো, অসহায়, ক্ষমতাহীন। মন্বন্তরে পীড়িত যে মানুষেরা খাদ্যের খোঁজে রাজধানীতে চলে এসেছে, তাদের পরিবার নেই, পরিচয় নেই। পরিচয়হীন ভুতুনিকে আমরা এই গল্পে দেখব। অনাহারে শুকিয়ে যে ভূতের মতো হয়ে গেছে, যার ভাই ভূত মারাই গেছে। গল্পের প্রধান চরিত্র আমু। তার বয়স বেশি নয়, নানা কিছু কল্পনা করে সে। গ্রাম থেকে শহরে আসায় মানুষগুলোর যেহেতু কোনো আশ্রয় ছিল না, এ কারণে এরা ফুটপাতেই ঘুমাতো।
লঙ্গরখানায় খাবার যা পাওয়া যেত সেটা ছিল খুবই সামান্য, আর বাকিটা তারা ফুটপাতেই ঘুমাতো। এভাবে অখাদ্য কুখাদ্য খাওয়ার মধ্য দিয়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকার মধ্য দিয়ে এই মৃত্যুহার আরও বেড়ে গিয়েছিল। মৃত্যুর মতো নিঃশ্বাস নিশ্চল ঘুম। শরীর যখন বেশি ক্লান্ত থাকে তখন ঘুম প্রবল হয়। যেহেতু তারা ভালো খাবার পাচ্ছে না, শারীরিক ক্লান্তি, এই জন্য তাদের ঘুমটাকে মৃত্যুর সাথে তুলনা করেছে, এত গভীর ঘুম। তবে আমুর চোখে ঘুম নেই, শুধু কখনো কখনো কুয়াশা নামে তন্দ্রার। তন্দ্রার অর্থ নিদ্রার আবেশ, পাতলা বা হালকা ঘুম, ডজি টাইপের। দেখব যে আমুর চোখে ঘুম আসছে না। যদি বা ঘুম এসে থাকে, সে ঘুম মনে নয়, দেহে। তার শরীর যেহেতু ক্লান্ত থাকে, সারাদিন হাঁটাহাঁটি করতে হয়, মানুষের দ্বারে দ্বারে যেতে হয় খাবারের আশায়, এ কারণে শরীর ক্লান্ত, কিন্তু মন ঘুমাতে দিচ্ছে না। মন এবং দেহ আলাদা জিনিস। ন্যান্সির একটা গান আছে যে আমাদের মন অনেক সময় সাড়া দেয় কিন্তু দেহ সাড়া দেয় না, আবার দেহ সাড়া দেয় কিন্তু মন সাড়া দেয় না, এরকম অবস্থা হতে পারে। তো আমুর ক্ষেত্রে এরকম হয়েছে যে দেহ যেহেতু ক্লান্ত, এ কারণে সে ঘুমাতে বাধ্য হচ্ছে, কিন্তু তার মন ঘুমাতে পারছে না। মন তার জেগে রয়েছে চেনা নদীর ধারে, কখনো কল্পনায়, কখনো নিশ্চিত বিশ্বাসে, এবং শুনছে তার অবিশ্রান্ত মৃদু কলস্বন, আর দূরে জেলে ডিঙিগুলোর পানে চেয়ে ভাবছে। এখানে চেনা নদী বলতে তার আবাল্য পরিচিত ময়ূরাক্ষী নদী। কলস্বন অর্থ মধুর ধ্বনি, ঢেউয়ের যে শব্দ, সেটা শহরে থেকেও সেই মধুর ধ্বনি শুনতে পাচ্ছে। তার মন ওখানে পড়ে রয়েছে। কপোতাক্ষ নদের তীরে বেড়ে ওঠা মাইকেল মধুসূদন দত্ত যেমন ফ্রান্সের প্যারিসে বসবাসের সময়ও জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধুর স্মৃতি স্মরণ করতেন, কপোতাক্ষ নদের কলধ্বনি শুনতে পেতেন, আমুর ক্ষেত্রেও আমরা এই বিষয়টা দেখতে পাই যে সে যদিও শহরে আছে, কলকাতায় আছে এখন, কিন্তু তার মন পড়ে রয়েছে ওই ময়ূরাক্ষী নদীর তীরে। সেই দৃশ্য দেখছে, সেই ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছে। আমু ভাবছে যে এরই মধ্যে হয়তোবা ডিঙির খোদল ভরে উঠেছে বড় বড় চকচকে মাছে, যে চকচকে মাছ আগামীকাল চকচকে পয়সা হয়ে ফিরে ভারী করে তুলবে জেলেদের ট্যাক। এখানে ডিঙি বলতে ছোট জেলে নৌকাকে বোঝানো হয়। এটা ডিঙি, এক এক নৌকা এক এক কাজে ব্যবহৃত হয়। এটা মাছ ধরার জন্য ব্যবহৃত হয়, এবং এটাই ডিঙি নৌকা। খোদল বলতে এই যে নৌকার, এটাকে খোদল বলা হচ্ছে। খোদল ভরে উঠেছে বড় বড় চকচকে মাছ। একটা বিষয় খেয়াল করো, নদীর মাছগুলো সাধারণত সাদা হয়, চকচকে হয়, আর বিলের মাছ সাধারণত কালো হয়। যে চকচকে মাছ আগামীকাল চকচকে পয়সা হয়ে ফিরে ভারী করে তুলবে জেলেদের ট্যাক। ট্যাক এর শাব্দিক অর্থ কোমর বা তহবিল, বা কোমরের কষি, বা কোমরের কাপড়। ওদের তো আর মানিব্যাগ থাকে না, ওরা কোমরে গুজিয়ে রাখে। তো বলছে ওদের মানিব্যাগে টাকা আসবে, ওদের ট্যাকে টাকা আসবে। হয়তোবা কি, এখানে বলেছে হয়তোবা, এটাই বলছে হয়তোবা কি, হয়তোবা আসতেই পারে বা আসবে। কিন্তু ভুতুনিটা বড় কাশে। জ্ঞানমূলক প্রশ্ন হয়, বেশি কাশে কে? ভুতুনি একবার শুরু হলে আর থামতে চায় না, কেবল কাশে আর কাশে। শুনে মনে হয় দম বন্ধ না হলে ও কাশি আর থামছে না, মানে না মরা পর্যন্ত তার এটা চলতেই থাকবে। তবু থামে আশ্চর্যভাবে, তারপর সে হাঁপায়, কাশে, কখনো বা ঘুমের মধ্যে কেঁদে ওঠে, অথচ ঘুম লেগে থাকে জোঁকের মতো। প্রশ্ন হতে পারে, জোঁকের মতো লেগে থাকে কার ঘুম? উত্তর, ভুতনি। তোমরা জানো, জোঁক এক প্রকার জলজ প্রাণী যা জীবদেহের রক্ত শুষে নিয়ে জীবন ধারণ করে। যারা জোঁক দেখেছো এবং গায়ে কখনো জোঁক লেগেছে তারা বুঝবে এই জোঁককে গা থেকে ছাড়ানো যায় না, বা ছাড়ানো কঠিন। ঠিক ভুতুনির ঘুমটাও একই রকম। একটা তুলনা দিচ্ছে লেখক, উপমা দিচ্ছে।
ভূতনির ভাই ভূত কাশে না বটে, তবে তার গলায় ঘর ঘর আওয়াজ হয়, যেন ঘুমের গাড়িতে চেপে স্বপ্ন চাকায় শব্দ তুলে সে কোথায় চলেছে যে চলেছেই। ঘুমের গাড়িতে স্বপ্ন চাকায় শব্দ তুলে চলে তাহলে ভূত। তাছাড়া সব শান্ত, নীরবতা পাখা গুটিয়ে নিশ্চল হয়ে রয়েছে, আর জমাটবদ্ধ ঘনায়মান কালো রাত্রি পর্বতের মতো দীর্ঘ, বৃহৎ ও দুর্লঙ্ঘ। লেখক এখানে মূলত রাত্রির ভয়ঙ্কর রূপের বর্ণনা দিয়েছেন। ফুটপাতে আমরা যে এলাকায় অবস্থান নিয়েছে সেখানে যেভাবে রাত্রি নেমে আসে, এখানে মূলত সেই রাত্রির ভয়ঙ্কর রূপের বর্ণনা দিয়েছেন লেখক। দিনের শেষে পাখি যেমন পাখা গুটিয়ে চুপ করে বসে থাকে, কোনো নড়াচড়া করে না, শব্দ করে না, রাত্রির বাস্তবতাও এখানে তেমনই। একদিকে ঘন অন্ধকার, অন্যদিকে কঠিন নীরবতা, এই দুইয়ের মধ্য দিয়ে ওই বাস্তবতাকে তুলে ধরেছেন লেখক। লেখক মূলত আসন্ন অন্ধকারের বা রাত্রির রূপ তুলে ধরেছেন একটা পর্বতের সাথে তুলনা করে। দুর্লঙ্ঘ বলতে যেটা লঙ্ঘন করা কষ্টসাধ্য, যেটা অতিক্রম করা কষ্টকর, আর এ রাত অনেক দীর্ঘ, কারণ এটা বিপদের, এটা কষ্টের রাত। সুখের সময় দ্রুত কাটে, দুঃখের সময় কাটতে চায় না। এ কারণে এই রাত্রিকে পর্বতের মতো বৃহৎ মনে হয়েছে, দীর্ঘ মনে হয়েছে। ভূতনিটা এবার জোর আওয়াজে কেসে উঠল বলে আমুর মনের কুয়াশা কাটল। ঘুম ঘুম ভাব আমরা একটু আগে দেখেছিলাম, আমুর চোখে মাঝে মাঝে তন্দ্রা নামে। তো ভূতনির কাশির কারণে আমুর মনের কুয়াশা বা এই ঘুম ঘুম ভাবটা কেটে গেল। সে ভরা চোখে তাকালো উপরের পানে, আকাশের দিকে তাকিয়েছে, কারণ তারা খোলা আকাশের নিচেই আছে, এখন ফুটপাতে আশ্রয় নিয়েছে তারার পানে, এবং অকস্মাৎ অবাক হয়ে ভাবল এই তারাগুলি কি সে বাড়ি থেকে চেয়ে চেয়ে দেখত? কিন্তু সে তারাগুলোর নিচে ছিল ঢালা মাঠ, ভাঙা মাটি, ঘাস, শস্য আর ময়ূরাক্ষী। আর এ তারাগুলোর নিচে খাদ্য নেই, দয়ামায়া নেই, রয়েছে শুধু হিংসা বিদ্বেষ, নিষ্ঠুরতা, অসহ্য বৈরিতা। এখানে সে তারা বলতে ময়ূরাক্ষী নদী তীরবর্তী নয়নচড়া গ্রাম থেকে যে তারা দেখা যেত সেই তারাকে ইঙ্গিত করা হয়েছে। আর এ তারা বলতে কলকাতার ফুটপাত থেকে যে তারা দেখা যাচ্ছে সেই তারার কথা বলা হয়েছে। আমুর কল্পনাপ্রবণতা ও ভাবুকতা তার বিষাক্ত বর্তমানকে এড়িয়ে যেতে পারেনি বা যায়নি। এখানে রাস্তার ফুটপাতে আকাশের যে তারাগুলো আমুর চোখে পড়েছে, বাড়ি থেকেও সে হয়তোবা সে তারাগুলোই সে দেখত, কিন্তু বর্তমানের জীবন যন্ত্রণা তাকে কিছুতেই ভুলতে দেয় না যে ওই ঢালা মাঠ, ভাঙা মাটি, ঘাস, শস্য আর ময়ূরাক্ষীকে চারপাশে রেখে দেখা তারারা কিছুতেই হিংসা বিদ্বেষ, নিষ্ঠুরতা, অসহ্য বৈরিতা ঘেরা শহুরে তারকারাজির তুল্য নয়। একটা কথা মনে রেখো, সৌন্দর্য উপভোগের জন্য পরিবেশ পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবচেয়ে সুন্দর দৃশ্যটিও উপযুক্ত পরিবেশের অভাবে প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে। আমু যেহেতু এখন নগরে আছে এবং এই নগর তার কাছে অপছন্দনীয় নানা কারণেই, এ কারণে তার কাছে এই তারাগুলো অতটা ভালো লাগছে না যতটা ভালো লাগতো ময়ূরাক্ষী তীরবর্তী ওই নয়নচড়া গ্রাম থেকে। এজন্যই বলেছে কিন্তু তবু ওরা তারা, তাদের ভালো লাগে, তবে অতটা ভালো লাগে না যতটা নয়নচড়া গ্রাম থেকে লাগতো। শহরে এসে এতটা ভালো লাগছে না। কিছু নেই, শুধু ঘুম নেই, তাই যেন কোথায় যেতে ইচ্ছা করছে। হয়তোবা নয়নচড়া গ্রামে ফিরে যেতে মন চাচ্ছে। নদীতে জোয়ার না ভাটা, মনে হচ্ছে ভাটা, এবং এ ভাটাতে ভেসে যাবার প্রবল ইচ্ছে হচ্ছে তার। সে ভেসে যাবে, যাবে, প্রশস্ত নদী তাকে নিয়ে যাবে ভাসিয়ে দূরে, বহু দূরে। কোথায় গো? যেখানে শান্তি সেইখানে, কিন্তু সেই শান্তি কি বিস্তৃত বালুচরের শান্তি? আমু শহরে এসে হতাশ হয়। অতঃপর রাজপথে অন্ধকার ঘনিয়ে এলে সে নিয়োজিত হয় আত্ম অনুসন্ধানে। নাগরিক আয়োজনপূর্ণ রাতের শহর উজ্জ্বল, কিন্তু আমুর হৃদয় অপূর্ণ, গ্রাম অভিমুখী। ফলে সব কিছুর মধ্যে সে গ্রামকেই আবিষ্কার করতে চেয়েছে।
আমুর এই মনোভাবনা ও চৈতন্য স্বরূপের বর্ণনা গল্পকার সর্বজ্ঞ লেখকের প্রেক্ষণবিন্দু থেকেই করেছেন। তবে সে ভেসে যাবে এ বাক্যের শেষ অংশ খেয়াল করো। কোথায় গো, এটা উচ্চারণের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠা পেয়েছে উত্তম পুরুষের বর্ণনা ভঙ্গি, অর্থাৎ একই বাক্যে প্রেক্ষণবিন্দুকে পরিবর্তন করে দিয়েছেন। সর্বজ্ঞ লেখকের দৃষ্টিকোণ একই সাথে উত্তম পুরুষের বর্ণনা ভঙ্গি এক বাক্যে মিলিয়ে দিয়েছেন। এভাবেই আমরা দেখব নয়নচারার প্রেক্ষণবিন্দুগত ব্যবহারে ওয়ালিউল্লাহ নিরীক্ষাশীল ও সতর্ক এবং প্রেক্ষণবিন্দুর আকস্মিক পরিবর্তন সাধনের মাধ্যমে বক্তব্যকে অনিবার্য করে তুলতে আগ্রহী। এখানে আরেকটা বিষয় খেয়াল করবে, অভাব, যন্ত্রণা, দুঃখ আর মৃত্যুর পাশাপাশি গল্পকার এই গল্পে শান্তির সন্ধান করেছেন। তাই আমু স্বপ্ন দেখে আগামীর স্বপ্নেই নদী, জল, শস্য, মাঠ এইসব অনুষঙ্গ ফিরে ফিরে এসেছে। যেখানে আছে প্রাণের স্পন্দন, অবক্ষয়কে ছাড়িয়ে ওঠে সবুজ মাঠের স্বপ্ন। তবে এখানে মানুষের পায়ের আওয়াজ হয়, আর এখানে শহর। মন্থর গতিতে চলা একজোড়া পায়ের আওয়াজ ঘুরে আসছে গলি দিয়ে, এবং নদীর মতো প্রশস্ত এ রাস্তায় সে যখন এলো তখন আমু বিস্মিত হয়ে দেখল যে লোকটির মধ্যে শয়তানের চোখ জ্বলছে, আর সে চোখ হীনতায় ক্ষুদ্রতম ও ক্রোধে রক্তবর্ণ। হয়তোবা সেটা শয়তানের চোখ নয়, হয়তো শুধু একটা বিড়ি। দুর্ভিক্ষের এই বিকট আগ্রাসন যাদের হৃদয়ে এতটুকু দাগ কাটতে পারেনি, সেই মানুষরূপী ঈশ্বরগণকে আমর দৃষ্টিতে দেখানো হয়েছে। দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে নগরবাসীর পদচারণা না থাকলে দুর্ভিক্ষ হয়ে উঠত একমাত্রিক, দুর্ভিক্ষের পূর্ণ রূপ ফুটে উঠত না। তাই জরুরি হয়ে উঠেছে সিগারেট ফুঁকতে ফুঁকতে পথ চলা এক ভদ্রলোকের উপস্থিতির। অর্থাৎ যৌক্তিক কারণেই লেখক একজন নিরাসক্ত বা আমোদের প্রতি দৃষ্টি দেয় না এরকম একজন ভদ্রলোকের উপস্থিতিকে নিশ্চিত করেছেন। তাহলে অদৃশ্যপ্রায় কালো শয়তানের হাতে বিড়ি, যেটা দুলছে কেবল তার হাতের দোলার সাথে, শয়তানকে দেখে বিস্ময় লাগে, বিস্ময়ে চোখ ঠিকরে যায়, ঘন অন্ধকারে তাতে আগুন জ্বলে ওঠে। তবে শুধু এই বিস্ময়ই, ভয় করে না একটুও। আমু এ পর্যায়ে ভয় পাচ্ছে না, বরং তাকে মোকাবেলা করার জন্য বা তার মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষা করছে। আমুর মাঝে এই প্রতিবাদী ভাব বা বিদ্রোহী ভাব বারবার জাগ্রত হয়েছে, আমরা গল্পে দেখব। আগুনটা দুলছে না তো, যেন হাসছে। আমরা যখন ক্ষুধার যন্ত্রণায় কঁকায়, তখন পথ চলতি লোকেরা যেমন আলাদা অপরিচিত দুনিয়ার কোনো অজানা কথা নিয়ে হাসে, এও যেন তেমনই হাসছে। কিন্তু কেন হাসবে? পরা বাস্তববাদী অনুষঙ্গ, মনে রাখবে। ইংরেজিতে যেটাকে বলা হয় সুররিয়ালিজম। আধুনিক চিত্রকলা ও সাহিত্যের একটি উল্লেখযোগ্য প্রবণতা সুররিয়ালিজম। এই চেতনায় বিশ্বাসী শিল্পীরা জগৎ ও জীবনকে চরিত্রের অন্তর্গত চৈতন্যের দৃষ্টিকোণ থেকেই পর্যবেক্ষণ করেছেন, ফলে নির্মিত হয়েছে পরাবাস্তবতার। আমুর ক্ষুধাময় চৈতন্যে অনাহারের যন্ত্রণাবোধ এবং খাদ্যের আকাঙ্ক্ষা ব্যতীত আর কোনো অস্তিত্ব নেই। ফলে বন্ধ ঘরের জানালা দিয়ে দৃষ্টিগ্রাহ্য আলো আমুর চেতনায় বিভ্রম ঘটিয়ে জন্ম দিয়েছে পরাবাস্তবতার। প্রথাবদ্ধ রীতিতে তথ্য পরিবেশনের মাধ্যমে আমুর এ চৈতন্যস্বরূপ নির্মাণ সম্ভব ছিল না। গল্পকার তাই ব্যবহার করেছেন সুররিয়ালিস্টিক রীতি বা ভাষাশৈলী। আগুনটা দুলছে না যেন হাসছে, এও যেন তেমনই হাসছে, এটুকু। দীর্ঘ উজ্জ্বল সে রেখাকে তার ভয় নেই, জানে না যে ওটা ক্ষুধার দৃষ্টি, অকম্পিত দ্বিধাশূন্য ঋজু দৃষ্টি। তবু আলোকণা হাসে, হাসে কেবল, পেছনে কালো শয়তান কালো রঙে হাসে। জীবনযাত্রায় ধনী গরিবের বৈষম্য, একদিকে বস্তি বা ফুটপাত, অন্যদিকে শহরে সুখে বসবাস করা মানুষগুলো। আমরা এই গল্পের দুইটা জগৎকে দেখব। একটা হচ্ছে আমু, ভূতনি, ভূত এদের জগৎ, আর একটা হচ্ছে সুখী মানুষের জগৎ। তা হাসুক, আলাদা দুনিয়ায় হাসুক, কারো কোনো আপত্তি নেই। কিন্তু এ দুনিয়া বলতে আমুর দুনিয়া, ফুটপাতের যে জগৎ, ওই দুনিয়ায়, যে দুনিয়ায় ঘর ছেড়ে লোকেরা কালো নদীর ধারে ধারে পড়ে রয়েছে ভাটির টানে ভেসে যাবে বলে, সে দুনিয়ায় তাকে সে হাসতে দেবে না।
আমুর মাঝে প্রতিবাদী ভাব জেগে উঠেছে। একটা প্রশ্ন হয় যে শহরের মানুষের হাসি আমুর কাছে অসহ্য লাগে কেন? শহরের মানুষের হাসি আমুর অসহ্য লাগে কারণ গ্রাম থেকে আগত আমু কৃত্রিম শহুরে লোকদের নিষ্ঠুর হৃদয় দেখে বিস্মিত হয়। আমু দেখতে পায় অসহায় মানুষেরা যখন খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাবে মৃতপ্রায়, তারা যখন পেটের জ্বালায় পথের পাশে গোঙায়, তখন সামর্থ্যবান লোকেরা আলাদা অপরিচিত জগতের কথা নিয়ে হাসে। এ হাসি আমুর কাছে অসহ্য লাগে। একদিকে ফুটপাতে শুয়ে থাকা মৃতপ্রায় মানুষগুলোর বিপরীতে হাস্যমুখর তাজা মানুষগুলোকে দেখিয়ে মন্বন্তরের বাস্তব রূপ উন্মোচন করেছেন লেখক। আমুর চেতনায় তার সুখস্মৃতিময় গ্রাম ও শহরের বেদনাময় অভিজ্ঞতা সমান জাগ্রত। আর এই বিপরীতমুখী গুণগতভাবে পৃথক জীবনের মধ্যে সামঞ্জস্য বিধানে ব্যর্থ হয়েছে বলেই সে ব্যথাতুর, যন্ত্রণাময় এবং উন্মূল বোধে আচ্ছন্ন। দুর্ভিক্ষ নিয়ে যে সকল শিল্পকর্ম রচিত হয়েছে সেগুলোর সঙ্গে সাযুজ্য নিশ্চয়ই রয়েছে, তবে রূপে, ভঙ্গিতে, কারিগরিতে নয়নচারা বিশিষ্ট হয়ে উঠেছে। এরপর দেখো, তবু কালো শয়তান রহস্যময়ভাবে এগিয়ে আসছে। এসে কি আশ্চর্য, আলো রেখাটাও পেরিয়ে গেল নির্ভয়ে এবং গতিরুদ্ধ দীর্ঘ সে রেখা বাধা দিল না তাকে। মৃত গতির পানে চেয়ে নদীর বুকে তারপর নামল কুয়াশা। আমুর চোখে পরাজয় ঘুম হয়ে নামল, পরাজয় মেনে নেওয়াতেও যেন শান্তি। তার মাঝে যে বিদ্রোহ জেগেছিল, প্রথমবারের মতো সে পরাজিত হলো। আমরা এই গল্পে দেখব বারবার আমুর মাঝে বিদ্রোহ ভাব বা প্রতিবাদী ভাব জাগ্রত হবে, কিন্তু বারবারই সে ক্ষমা চাইবে বা পরাজিত হবে। ওয়ালিউল্লাহ নির্মাণকলায় অন্যতম উপাদান তার ভাষা। অসাধারণ চারুতা গুণে তার ভাষা পেয়েছে অলঙ্কারের সৌকর্য। বাক্যের কাব্যময়তা ওয়ালিউল্লাহর রচনায় এক অন্যতম বৈশিষ্ট্য। একটা বাক্য খেয়াল করো, আমুর চোখে পরাজয় ঘুম হয়ে নামল, একেবারে কাব্যিক হয়ে উঠেছে। রোদ্দগ্ধ দিন খরখর করে। আশ্চর্য কিন্তু একটা কথা, শহরের কুকুরের চোখে বৈরিতা নেই, এখানে মানুষের চোখে এবং দেশে কুকুরের চোখে বৈরিতা। তবু ভালো। আমু বিচার করেছে নগরবাসী মানুষগুলোকে। একটা তীব্র ঘৃণা এবং আশাহত মনই তাকে উদ্বুদ্ধ করেছে কুকুর ও মানুষের পৌনপুনিক তুলনায়। সে তুলনায় আবার মানব পক্ষের নিচুতা ঘোষিত হয়েছে উচ্চস্বরে। কারণ শহরবাসী মানুষের মেজাজ খররোদের মতোই চড়া থাকে। তার নিরন্ন অসহায় মানুষগুলোকে সহানুভূতির পরিবর্তে অনর্থক গালাগালি ও মারধর করে। এখানে মানুষ যেন মানুষের শত্রু, অথচ শহরের কুকুর অসহায় মানুষ দেখে ধাওয়া করে না। আমু লক্ষ্য করেছে গ্রামের কুকুরের চোখে বৈরিতা ছিল, কারণ গ্রামের কুকুরগুলো মানুষের চেয়ে খারাপ অবস্থায় ছিল। অর্থাৎ শহরের মানুষ এবং কুকুরের যে তুলনা করা হয়েছে আমুর দৃষ্টিতে, সেখানে কুকুরের শ্রেষ্ঠত্ব ঘোষণা হয়েছে। ময়রার দোকানে মাছি বোঁ বোঁ করে। ময়রার চোখে নেই ননী কমলতা, সে চোখময় পাশবিক হিংস্রতা। মিঠাই প্রভৃতি প্রস্তুত ও বিক্রয় যার পেশা, তাকে ময়রা বলা হয়। ননী অর্থ মাখন বা দুধ থেকে তৈরি স্নেহ পদার্থ। একটা গান আছে, চোখ যে মনের কথা বলে। চোখ দেখে মানুষের ইচ্ছা বা অনিচ্ছা বা স্বীকৃতি অস্বীকৃতি বা তার পছন্দ অপছন্দ এগুলো সম্বন্ধে জানা সম্ভব। তবে ময়রার চোখের দৃষ্টি কঠোর, সেখানে পাশবিক। পাশবিক বলতে বোঝায় পশুর মতো যেটা। একটা হচ্ছে মানবিক দৃষ্টি, এর বিপরীত হয় পাশবিক দৃষ্টি বা পাশবিক হিংস্রতা। এখানে মানবিকতার কোনো চিহ্ন নেই, সে যেন আক্রমণ করবে। তার চোখের ভাষা এরকম, সে চোখ যেন ধকধক করে জ্বলছে। ওধারে একটা দোকানে যে ককারি কলা ঝুলছে, সেদিক পানে চেয়ে তবু চোখ জোড়ায়। ওগুলো কলা নয় তো, যেন হলুদ রঙা স্বপ্ন ঝুলছে। একজন ক্ষুধার্ত মানুষের প্রায় বিকল্পহীন মনোবাস্তবতায় সে চোখ রেখেছে সম্ভাব্য দ্রষ্টব্যে। তাই দোকানে ঝুলে থাকা পাকা কলা তার কাছে স্বপ্ন। বয়স ভেদে এবং সময় ভেদে, ব্যক্তি ভেদে মানুষের দৃষ্টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যায়।
যখন তোমার গাড়ি দরকার, গাড়ির মডেল দেখে, যখন একটা ফোন দরকার তখন ফোনের দিকে চোখ যায়। তো আমু যেহেতু ক্ষুধার্ত, এ কারণে তার দৃষ্টি কলার দিকেই যাবে। সে তো আইফোন দেখবে না, বা এগুলো তার এখন প্রয়োজন নেই। তার জন্য এখন বেঁচে থাকাটা জরুরি। এজন্য সে সম্ভাব্য যেটা যেটা যৌক্তিক সেখানেই দৃষ্টি দিয়েছে। ঝুলসি দেখে ভয় করে, নিচে কাদায় ছিঁড়ে পড়বে কি হঠাৎ। তবু শঙ্কা ছাপিয়ে আমুর মন ঊর্ধ্বপানে মুখ করে কেঁদে ওঠে, কোথায় গো, কোথায় গো নয়নচারা গা। নয়নচারার এই স্মৃতি বারবার এসেছে গল্পে। শুধু ক্ষুধা নয়, ক্ষুধার কারণে ভিটে মাটি হারানো জীবনের হাহাকার এই গল্পে দেখা যায়। ময়ূরাক্ষী নদীকে ছুঁয়ে যে গ্রাম, মাটি লগ্ন যে জীবন, তারই নিরন্তর অনুসন্ধান চলেছে আমুর দৃষ্টি থেকে। লাল পেরে শাড়ি ঝলকাচ্ছে, রক্ত ছুটছে, যেমন করিম মিয়ার মুখ দিয়ে সেদিন ফিনকি দিয়ে ছুটেছিল রক্ত। আমরা বলেছি এ গল্পের বর্ণনাকারী আমু নয়, লেখক। বলা যায় আমুর দৃষ্টির সমান্তরালে আমুর চোখ দিয়ে, মন ও চেতনা দিয়ে দেখেছেন লেখক। ফলে নয়নচারা উত্তম পুরুষের কথকতা না হয়েও ভোগ করেছে উত্তম পুরুষেরই বর্ণনাভঙ্গি। এটা সম্ভব করেছে গল্পটির বিশেষ ভাষারীতি, যাকে বলা হয় চেতনা প্রবাহ রীতি বা চৈতন্য প্রবাহ রীতি। যেমন খেয়াল করো, লাল পেরে শাড়ি ঝলকাচ্ছে, রক্ত ছুটছে, মেয়েটার গলার নিচে সাদা। তো এর মাঝেই লেখক জুড়ে দিয়েছেন করিম মিয়ার প্রসঙ্গ। আর এভাবেই আমুর অতীত বর্তমান সমস্যা সম্ভাবনা ভেতর বাহির মিলে একাকার হয়ে গেছে। মেয়েটি হঠাৎ 2টি পয়সা দিয়ে চলে গেল রক্ত ঝলকিয়ে। তখন 2 পয়সার মূল্য ছিল, আমুকে 2টা পয়সা দিয়ে গেছে। কিছু ছোট ছোট কাজই পারে কিছু মানুষের মুখে বড় মাত্রার হাসি এনে দিতে। কিন্তু একটা কথা, ও কি ভেবেছে যে তার মাথার সাজানো চুল তারই? আমু কি জানে না আসলে ও চুল কার? ও চুল নয়নচারা গায়ের মেয়ে ঝিরার মাথার ঘন কালো চুল। শহরে খাদ্যের প্রত্যাশায় আসা আমু হতাশার বন্ধনে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ। তাই যেখানেই একটু আশার সঞ্চার হয় সেখানেই তার মানসপটে ভেসে ওঠে নয়নচারা প্রসঙ্গ। কিন্তু পথে কত কালো গো, অদ্ভুত চাঞ্চল্যময় অসংখ্য অগুন্তি মাথা। কোন সে অজ্ঞাত হাওয়ায় দোলায়িত এ কালো রঙের সাগর। শহরের বাস্তবতা, অনেক মানুষ, ব্যস্ততাপূর্ণ জীবনের বাস্তবতা ফুটে উঠেছে এখানে। প্রতিটা মানুষের চঞ্চল, কেউ বসে নেই, সবাই ব্যস্ত। কোন সে অজ্ঞাত হাওয়া। মানুষের মনে হাওয়া লাগে, কখনো প্রেমের হাওয়া লাগে। এক এক হাওয়া মানুষকে তাড়িত করে, প্রভাবিত করে, তাকে পথ চলতে বাধ্য করে। তো শহরের মানুষগুলো এরকম এক অজ্ঞাত হাওয়ায় খুবই প্রাণচঞ্চল, ছুটাছুটি করছে। এমন সে দেখেছে শুধু ধান খেতে, হাওয়ায় দোলানো ধানের ক্ষেতের সাথে এর তুলনা করা চলে। তবু তাতে আর এতে কত তফাৎ। অস্তিত্ব রক্ষার এক নিয়ন্ত্রণহীন স্রোতে গা ভাসিয়ে আমু এসে পড়েছে সম্পূর্ণ নতুন ভূভাগে। এ নগর তার কাছে চিরকালের অচেনা, অপরিচিত এই শহরকে আমু গ্রহণ করেছে তার পরিচিত নয়নচারা গ্রামের সাপেক্ষে। নয়নচারা গ্রামের পরিচিত উপাদানসমূহের তুলনা সূত্রেই আমু চিনে নিয়েছে এই নতুন নগরকে। তাই তার কাছে জনশূন্য প্রশস্ত কালো রাস্তাটা ময়ূরাক্ষী নদী বলে মনে হয়। আর সে রাস্তায় অগুন্তি কালো মাথার ঢেউ ওঠে যখন, তখন হাওয়ায় দোলানো ধানের ক্ষেতের সাথে তুলনা করা চলে। তুলনায় চলে, কিন্তু এর মধ্য দিয়ে সাদৃশ্য প্রতিষ্ঠিত হয় না। বরং আমুর ভাবনায় দুইয়ের মিলের চেয়ে অমিলই হয়ে ওঠে প্রকট। বলা যায় বৈপরীত্য ও দ্বন্দ্বের ছায়ায় আমু চিনেছে নগর, আর আমরা চিনেছি দুর্ভিক্ষ। এখানে আরেকটা কথা মনে রাখো, দেহের সাথে জমির কোনো যোগাযোগ নেই। যারা ভূমিজীবী তাদের জমির সাথে একটা আত্মিক যোগ থাকে, কিন্তু শহরের মানুষের মাঝে এই যোগ নেই। যে হাওয়ায় তারা চঞ্চল কম্পমান, সে হাওয়া দিগন্ত থেকে উঠে আসা সবুজ শস্য কাঁপানো সূক্ষ্ম অন্তরঙ্গ হাওয়া নয়।
গ্রামীণ আবহ চিন্তা করো, ফসলের মাঠ চিন্তা করো, সেই যে বাস্তবতা, দিগন্ত বলতে দিকের শেষ যেখানে, সেখান থেকে যে হাওয়া আসছে, সেই হাওয়ার চেয়ে নাগরিক হাওয়া, শহুরে হাওয়া, যে ব্যবধান, যে পার্থক্য, সেটা এখানে ফুটে উঠেছে। এ হাওয়া আমুর কাছে নতুন, অচেনা। অসহ্য রোদ, গাছ নেই, ছায়া নেই নিচে, কোমল ঘাস নেই। এটা কী রকম কথা? ক্লান্তিতে দেহ ভেঙে আসছে, অথচ ছায়া নেই, ঘাস নেই। শহরের বাস্তবতা ফুটে উঠেছে আবারও। একথার অর্থ হলো, নয়নচড়া গ্রামে গাছ আছে, ছায়া আছে, কোমল ঘাস আছে, আর শহরে নেই। এভাবে আমুর চোখ দিয়ে আমরা শহর এবং গ্রামের যে পার্থক্য, সেগুলো দেখব। আরও বিরক্তিকর, একথা যে কাউকে বলবে এমন কোনো লোক নেই। এখানে ইটের দেশে তো কেউ নেই, তার দেশের যারা বা আছে তারাও মন হারিয়েছে। শুধু গোঙানো পেট তাদের হাঁ করে রয়েছে, অন্ধ চোখে চেয়ে। আমু ভূত ভূতুনির স্বগোত্র, কিন্তু তাদের মতো নয়। আমু ভাবুক, নিজের মতো করে ভাবতে, দেখতে ও বুঝতে চায় চারপাশের জগৎটাকে। নিজের মতো করে দেখেছে বলেই আমুর চেতনালোকে প্রতিফলিত বাস্তবতার মধ্যে এসেছে এক আশ্চর্য সূক্ষ্মতা। এই বাস্তবতায় আমু সাধারণ চরিত্র হয়েও অসাধারণ হয়ে উঠেছে। দুর্ভিক্ষ পীড়িত গ্রামত্যাগী মানুষগুলো থেকে আমু যে অন্তত অংশত পৃথক গল্প, সেটার সাক্ষ্য বহন করছে। আরও বিরক্তিকর, একথা যে কাউকে বলবে এমন কোনো লোক নেই। এখানে ইটের দেশে তো নেই, তার দেশের যারা বা আছে তারাও মন হারিয়েছে। শুধু গোঙানো পেট তাদের হাঁ করে রয়েছে, অন্ধ চোখে চেয়ে। এভাবেই আমরা দেখব আমু, ভূতনি, ভূত এরা সবাই শহরে এসেছে। তবে যে আশা নিয়ে আমুরা শহরে এসেছিল, সে আশা দুরাশায় পরিণত হয়েছে। শহরের লঙ্গরখানায় যে সামান্য আহার জুটেছে, তাতে সবার প্রাণ বাঁচছে না। ভূতর মতো অনেকেই প্রাণ হারিয়েছে। মেয়ে বলে ভূতনি আরও অসহায়। আর আমুর মতো যারা একটু সচেতন, তারা অন্তরে বহন করে এক অসম্ভব ক্রোধ ও প্রতিহিংসা। ময়রার দোকান থেকে আমু কুকুরের মতো বিতাড়িত হয়। শহরে হাজার মানুষের নিত্য বিচরণ, তবে তারা আত্মকেন্দ্রিক। অন্যের প্রতি দৃষ্টি দেওয়ার বিন্দুমাত্র সময় তাদের নেই। শহরের আবহাওয়া এবং তাদের জীবনযাপন তাই আমুকে ক্ষুব্ধ করেছে। নিরুপায় আমু তখন খুঁজেছে নয়নচড়া গ্রাম, সেখানকার চিরচেনা মানুষ ও প্রকৃতিকে। আমরা গল্পের শেষে দেখব, শহর সম্পর্কে অনভিজ্ঞ এবং নাগরিক লোকচরিত্র সম্পর্কে জ্ঞান বিবর্জিত আমুকে যখন একটা মেয়ে সামান্য অন্ন দেবে, তখন সে অভিভূত হয়ে উঠবে। তখন তার মনে হবে যে এ মেয়ের বাড়ি নিশ্চয়ই নয়নচড়া গ্রামে। তা না হলে তার প্রতি এই করুণাধারা বর্ষিত হতো না। এভাবেই নয়নচড়া হয়ে উঠেছে আমু, ভূত, ভূতনির ক্ষুধাদীর্ণ মনের কথা, তাদেরই শহর অভিজ্ঞতার এক রুধিরাক্ত রূপকল্প। নয়নচড়া গল্পের বিষয় ও শিল্পরূপ সম্পর্কে জিনাত ইমতিয়াজ আলী মন্তব্য করেছেন, সৈয়দ ওয়ালিউল্লাহ তাঁর নয়নচড়া গ্রন্থের নাম গল্প নয়নচড়ার বিষয় বিবেচনায় সময় ও সমাজ সচেতন ও মানবিক দায়িত্ববোধ জাগরিত, এবং রূপাঙ্গিক সৃষ্টির ক্ষেত্রে তিনি চিত্রকলাপ্রিয়, আধুনিক মনস্তত্ত্ব জ্ঞান পরিশ্রুত। গল্পটি মনোযোগ দিয়ে পড়লে এ সত্যই আমাদের কাছে ফুটে ওঠে। আমরা গল্পের মোটামুটি অর্ধেক শেষ করলাম, বাকি অংশ পরে লেকচারে আলোচনা করা হবে। কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা সবাই ভালো থাকো আর গল্পটা মনোযোগ দিয়ে পড়ো। শহর হোক, গ্রাম হোক, যেখানেই থাকো তোমরা মানবিক হও, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।